নমস্কার, আমি শতাবর্ত শুরু করছি আজকে সান্ধ্য লাইভ অনুষ্ঠান। 12th ম্যানে আপনাদের সকলকে স্বাগত। আ পরিবারের সকলে আজকে আশা করি ম্যাচ দেখেছেন। আ কিন্তু দুর্ভাগ্যবশত আমি ম্যাচটি দেখতে পারিনি। কিন্তু অর্জুনদার মুখে ম্যাচের সমস্ত বর্ণনা শুনে নিয়েছি। তো আজকে আমরা ম্যাচ পর্যালোচনা নিয়ে আসবো এবং সেই পর্যালোচনা আপনাদের যে কারণে আপনারা অপেক্ষা করে থাকেন, সেই আ মানুষটি আপনাদের সামনে চলে এসছে এবং অর্জুনদাকে আমি শোতে স্ক্রিনে নিয়ে নিলাম। অর্জুনদা ওয়েলকাম। আ সব আজকে সকল দর্শকরা কিন্তু ম্যাচ দেখেছেন এবং আমরা আজকে টাইটেল থাম্বনেল এ যা লিখেছি সেই জায়গাটা থেকে আ আজকের ম্যাচটাকে কিভাবে আমরা বর্ণনা করব সেই আ পুরোটা আমরা কিন্তু বলতে চাই যে প্রায় নিখুঁত কেন আমরা এই কথাটা বলছি। প্রায় শুরুতেই ৭২ জন মানুষ জয়েন করে গেছেন। একটু লাইক করে দেবেন কারণ অনেকের কাছে নোটিফিকেশন যাচ্ছে না YouTube থেকে। তো সেই জায়গার জন্য অনেকেই আমাদের শো শুরু হয়েছে বা শো চলছে এটা বুঝতে পারছেন না। আমার কাছে প্রত্যেকদিন মেসেজ আসছে। একটু প্লিজ লাইক করে দেবেন তাহলে YouTube নোটিফিকেশনটা সকলের কাছে তাড়াতাড়ি পাঠিয়ে দেবে যারা সাবস্ক্রাইবার্স রয়েছেন আমাদের। তো এই আ জায়গা থেকেই একদম সরাসরি শুরু করব অর্জুনদা। ৯২ জন মানুষ আমাদের সাথে আছে। হ্যাঁ, এটা না মানে ওয়ান্স এগেইন একটা হুম, প্রফেশনাল টিম, যেই টিমটা একটা খুব প্রফেশনাল অ্যাপ্রোচ নিয়ে একটা ম্যাচ খেলতে যায় এবং ফার্স্ট হাফের আর্লি মিনিটসেই এক গোলের লিড, পরবর্তীকালে ২ গোলের লিড নিয়ে নেয়। যেভাবে খেলা উচিত, আহ, যেভাবে নিজের ট্যাকটিকটা ডিফেন্সিভ লো ব্লক যেটা যেটা ইস্টবেঙ্গল খুব ভালো করছে। তো আমাদের আগের দিনের প্রোগ্রামে আমরা এই প্রত্যেকটা সিচুয়েশন নিয়ে খুব ডিটেইলে আলোচনা করেছি। ইস্টবেঙ্গল আজকে একটা অসাধারণ মানে এক্সিবিশন করেছে যে হাউ টু প্লে এ ফুটবল গেম উইথ এ লট অফ কন্ট্রোল। অসাধারণ ডিফেন্সিভ লো ব্লক, মানে আমি যেটুকু আজকে আমার খেলার দেখাটা একটু ডিস্টার্ব হয়েছে, তাতে দেয়ার ওয়্যার নো অ্যাজ সাচ চান্সেস ফর দ্য অপোনেন্ট টিম। হতে পারে সেটা আই লিগের টিম এবং সেই টিমটা সত্যি আমাদের লিগের নিচের লিগের একটা টিম, কিন্তু দিস গিভস মি এ লট অফ স্যাটিসফ্যাকশন যে পেনাল্টিটা হয়েছে সেটাও মানে ভেরি সফট একটা পেনাল্টি, মানে যে পেনাল্টিটা দেওয়া না দেওয়া পুরোপুরি রেফারির ওপর। আমি ক্রিটিসাইজ করব না রেফারিকে, বাট এটা কিছুটা হলেও মানে দে ওয়্যার বেনিফিশিয়াল, অপোনেন্ট ওয়াজ বেনিফিশিয়াল অফ রেফারিজ ডিসিশন। বাট ওভারঅল যেটুকু দেখলাম, দের ওয়্যার নো অ্যাজ সাচ ওপেনিংস। একটা প্রফেশনাল ম্যাচ, যে ম্যাচটা আমাদের জিততে হবে এবং অ্যাটলিস্ট ২ গোল প্লাস ডিফারেন্স নিয়ে জিততে হবে, যেভাবে খেলা উচিত ইস্টবেঙ্গল সেভাবেই খেলেছে। একটা কম্প্যাক্ট টিম উইথ অল দ্য প্লেয়ার্স ভেরি ক্লিয়ার অ্যাবাউট দেয়ার রোলস। আমরা যে জিনিসটা নিয়ে লাস্ট দিন বলছিলাম যে কিছুটা হলেও প্র্যাকটিসের অভাব, বাট দ্য টিম ইজ আপ ইন শেপ। দিস টিম ইজ নট ইজি টু ডিফিট, এটুকু আমি বলতে পারি। ইস্টবেঙ্গল এফসি অফ 2023-24 সিজন এই মুহূর্তে যে আছে, it is not easy to defeat. It is a very competitive team with very good tactical execution and with very solid plan in their mind. এর মধ্যে ইয়াগো ফালকের মতন একটা প্লেয়ার ইনক্লুশন হলে দিস টিম ক্যান অনলি বেটার ইফ হি ইজ ফিট 75 মিনিটস। আমার তো মনে হয় যে আই কুড নট থিঙ্ক মোর অফ মানে অফ মাচ অফ এ ফ্ল। হ্যাঁ, অবশ্যই আরো বেশি গোল হলে ভালো হতো অ্যান্ড অল অফ দ্যাট, বাট টিমটা যেভাবে কুদরাত খেলাচ্ছেন, কুদরাতকে হ্যাটস অফ। দিস ওয়াজ এ ভেরি ভেরি প্রফেশনাল পারফরমেন্স, এটুকুই বলবো। একদমই অর্জুনদা থ্যাংক ইউ। আমরা স্টার্টটা তো করলাম, আরো ডিটেইলে ঢুকবো। প্রথমেই অনেকেই জিজ্ঞেস করছেন ডার্বি কি আমাদের জন্য মাস্ট উইন? ডার্বি জমে গেল। আমরা এটাই বলতে চাইছি যে ডার্বির আগে কিন্তু প্রায় নিখুঁত ইস্টবেঙ্গল। সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের গোল সংখ্যা মানে ফরে কিন্তু ৫ টা, এগেইনস্ট এ বোধহয় একটা বেশি মোহনবাগানের থেকে। তো সেই জায়গা থেকে আবার গোল একটা বেশিও দিয়েছে।
তো সেই জায়গায় কি কি দাঁড়াবে গোল ডিফারেন্সটা, সেটা যদি অর্জুনদা একটু অ্যানালিসিস করেন বা জানেন সেটা একটু বলে দেবেন। তার সাথে সাথে আমি ম্যাচে ঢুকবো। ম্যাচের প্রথম যে বিষয়টা আসবো না, সেটা আমরা হচ্ছে যেহেতু যে গোলস পরে এগিয়ে, হ্যাঁ হ্যাঁ অর্জুনদা। আমরা যেহেতু গোলস পরে এগিয়ে, আমরা টেবিল টপার্স, এক্স্যাক্টলি হুম। লাইক ডুরান্ট কাপ। সো আই আচ্ছা। থিঙ্ক আমরা যদি নেক্সট ম্যাচটা ড্র রাখতে পারি, উই আর গোয়িং টু দ্য নেক্সট রাউন্ড, ইন্টু দ্য সেমিফাইনাল। ওকে। এটা আমার ধারণা। মানে কারণ ওরা লাস্ট দিন প্র্যাকটিক্যালি দুটো ম্যাচই 2-1 জিতেছে, আমরা একটা 3-2 জিতেছি, একটা 2-1 জিতেছি। তো আমাদের গোলস ফর হুম। গোল ডিফারেন্স সম্ভবত সমান, 2 গোলের ডিফারেন্স হ্যাঁ। দুটো ম্যাচের পর। কিন্তু আমরা যেহেতু বেশি গোল করেছি, আমরা টেবিল টপার। ওকে। তো এই জায়গা থেকে আপনারা সকলে এটা শুনে নিলেন এবং সেই কনফার্মেশনটাও আমরা পোস্ট করে দেব। এর পরে যে বিষয়টা ঢুকবো আজকের ম্যাচের প্রথম যে ইস্যুটা আমি তুলতে চাই অর্জুনদা, সেটা হচ্ছে এত দিন ধরে কার্লোস কুয়াদ্রাতকে মাস্টার মাইন্ড অফ সেট পিসেস বলা হয়, সেট পিস এক্সিকিউশন কিন্তু হচ্ছিল না। আজকে প্রথম এত সুন্দর একটা সেট পিস থেকে কিন্তু হিজাজির একদম মনে হলো রুটিন একটা গোল হেডার, আর এত পারফেক্ট হেডার। তো সেই জায়গাটা নিয়ে যদি আপনি একটু আগে বলেন। দেখো, এগুলো না অনেক সময় অনেকটা টাইম লাগে, যে এক্সিকিউশন হচ্ছিল না। উই হুম। গট ইন রিসোর্সেস যেমন বোরহা অ্যান্ড আদার্স to deliver a, a great set, great balls into the box, which was not happening. But হুম। gradually, the team is shaping up for these drills. মানে এই ড্রিলস গুলো প্র্যাকটিস হচ্ছে, এবং হয়তো সেকেন্ড লেগে আমরা দেখতে পাবো যে পজিশনের পজিশনের 5 নম্বর পয়েন্ট যেটা আমরা ডিসকাস করেছিলাম, যে সেট পিসেস, সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল এক্স্যাক্টলি। উইথ ইনক্লুশন অফ ইয়াগো ফালকে আমরা কিন্তু দেখতে পাবো হুম। যে আরো ডেফিনেটলি বেটার ডেলিভারিজ হবে, লিথাল। এবং যেই ডেলিভারিজ হুম। গুলো কনভার্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সো ওভারঅল কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমি বলবো আই এম ভেরি হ্যাপি উইথ দ্য প্রোগ্রেস, দ্য ওয়ে দ্য প্রজেক্ট ইজ মুভিং ফরওয়ার্ড। আইএসএল এর এই লাস্ট দুটো ম্যাচ এবং তার আগে আইএসএল এর 3টে ম্যাচ, যে 3টে ম্যাচ আমরা ড্র করেছি, তার আগে কিছু কিছু কোয়েশ্চেন যদি থেকেও থাকে, যে ওয়ের ইজ দ্য প্রজেক্ট গোয়িং অ্যান্ড অল, হুম। নাও উই আর ভেরি ওয়েল ব্যাক অন ট্র্যাক। মানে হ্যাঁ, একটা খুব দৃষ্টিনন্দন, ভীষণ অ্যাটাকিং, ভীষণ প্রেসিং ফুটবল যে আমরা খেলছি বা খেলতে চাই, খেলছি, সেটা তো হচ্ছে না। মানে সেটা হয়তো ভিশনের মধ্যেও নেই, এবং প্রথমেই যে একটা টিম প্রথম ইয়ারেই সেরকম ফুটবল খেলবে, সেটা না হওয়াটাই খুব স্বাভাবিক। এটা এই মুহূর্তে ভারতীয় ফুটবলের টপ লিগটা যেই পজিশনে রয়েছে, সেখানে কিন্তু ওই হট করে 5টা প্লেয়ারকে এক জায়গায় এনে যে কনসিস্টেন্ট সাকসেস পাওয়া যাবে, তা কিন্তু সবসময় হবে না। সো হুম। slow and steady wins the race. We are obviously slow and steady, not very slow, but we are on the right track. এটুকুই আমি বলতে পারবো। আজকের ম্যাচটা কিন্তু দেখে আমি যেটুকু দেখলাম, আমার কিন্তু হুম। আই এম ভেরি স্যাটিসফাইড, ভেরি ভেরি স্যাটিসফাইড। ওকে। অর্জুনদা, এর পরের যে বিষয়টা আসবো, আপনি কোনো এবার প্লেয়ার্সদেরকে কিছু মেনশন করে কিছু বলে। আচ্ছা, সোহনের আমি একটা কমেন্ট রেখেছি, এখানে কিন্তু কনফার্ম করেছে এবং অনেকেই কনফার্ম করছেন যে ইস্ট বেঙ্গল যদি ম্যাচটা ড্র করে এবং সেটা পরবর্তী রাউন্ডে কিন্তু ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করে যাবে, কারণ গোল ডিফারেন্সে ইস্ট বেঙ্গল এগিয়ে আছে। গোল ডিফারেন্স নয়, মানে গোল ফর গোলস যেটা সংখ্যাটা, সেটাই কিন্তু ইস্ট বেঙ্গল এগিয়ে আছে। তো এই জায়গা থেকে আপনি কি কিছু দেখাতে চাইছেন অর্জুনদা? না না না, এটা আমি একটা। আচ্ছা। জাস্ট আমার ল্যাপটপটা ইজ ব্যাক অন ট্র্যাক, আমি সেই জন্য ল্যাপটপ থেকে জয়েন করি। ওকে। তো সেই জায়গা থেকে আপনার কাছে যেটা জানতে চাইবো অর্জুনদা, যে পুরো ম্যাচের একটু মিউট করে দিও ওকে। আমার আমার তুমি সেকেন্ড স্ক্রিনটা আপ করো, এটা আমি লিভ করে যাচ্ছি। হ্যাঁ। এবার পরিষ্কার। আপনি একটু আনমিউট করে নেবেন। আচ্ছা।
যে বিষয়টাতে আসবো অর্জুনদা এবার, সেটা হচ্ছে যে প্লেয়ার স্পেসিফিক খেলা নিয়ে আপনি যদি একটু বলেন, কারণ ইস্ট বেঙ্গলের এবারের সুপার কাপের স্কোয়াডটা কিন্তু অন্যরকম, এবং সেখানে আহ, আজকে যে যাদের যাদের আজকে টিমে রাখা হয়নি এবং টিমে রাখা হয়েছে, দুটো ব্যাপারেই আপনার কি মতামত, এবং সেই নিয়ে যারা যারা খেলার সুযোগ পেলো এবং খেললো তাদের খেলা কিরকম লাগলো, আপনি যদি প্লেয়ার স্পেসিফিক কিছু বলতে চান। দেখো, আমি না একটা এক্সাম্পল দিই একটু অন্যভাবে। তুমি যদি একটা পাত্রে, মনে ধরো একটা থালায় জল ফেলো, কিছুটা জল, মানে পুরো ফিল্ড নয়, এবার পাত্রটাকে লেফট রাইট মুভ করো, জলের যে ডেন্সিটিটা সেটা লেফট রাইট মুভ করে। ঠিক আছে, এই এক্সাম্পলটা কেন দিচ্ছি, ডিফেন্সিভ লো ব্লক খেলার যে শেপ, সেই শেপটা দেখবে অপোনেন্ট টিম সবসময় লেফট রাইট বল পাস করছে, উইং থেকে একটা কিছু ডেভেলপ করার চেষ্টা করছে, এবং ডিফেন্সিভ যে টিমটা ডিফেন্সিভ লো ব্লক খেলছে তারাও সেইভাবেই বল যেদিকে মুভ করছে সেভাবে মুভ করছে। ঠিক আছে, আচ্ছা। আজকে ইস্ট বেঙ্গল এই যে এক্সিকিউশনটা করেছে, আমি কোনো স্পেসিফিক প্লেয়ারের কথা বলবো না, দিস ওয়াজ এ ইউনিট পারফরমেন্স। অজয় বাহ। ছেত্রী, যাকে আমরা হয়তো দেখতে পাবো আইএসএল এর রিটার্ন লিগের ফার্স্ট ম্যাচে, যেহেতু সৌভিক ইয়েলো কার্ডের জন্য সাসপেনশন থাকবে, তাকে যেভাবে কোচ রেডি করে নিলেন উইথ টাইম, এবং পারদো যে আজকে সিবি খেলেছে, প্রবাবলি নেক্সট ম্যাচে মানে মোহনবাগানের বিরুদ্ধে ওই স্টার্ট করবে, যেভাবে টিমটার ইউনিটটাকে অপারেট করানো হয়েছে, ইট ওয়াজ নট এ গেম অফ এ সিঙ্গল প্লেয়ার, right? Yes, there are scopes of improvement wherein the faster transitions could be better and passing could be better, in possession এর খেলা ইমপ্রুভ করা যেতে পারে, বাট কোচের যেটা প্রায়োরিটি, যেভাবে ডিফেন্সিভ লো ব্লকটাকে এদিকে এদিকে মুভ করা, যেভাবে ওয়ার্ক রেটটাকে এস্টাবলিশ করা, ডিফেন্সিভ লো ব্লকে যেভাবে ব্লকিং করা, সেই জিনিসটা কিন্তু ইট ওয়াজ এ ক্লোজ টু পারফেক্ট পারফরমেন্স, এবং এভরিবডি কন্ট্রিবিউটেড টু ইট যারা নিচের দিকে খেলছিল। সো আই থিঙ্ক দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সিবিশনস। এই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গল আজকে যে খেলাটা খেলেছে বা যা শেপ মেনটেন করছে, ইস্ট বেঙ্গল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট টিমস টু বিট, এটুকু আমি কিন্তু হলফ করে বলতে পারি। যদি ইস্ট বেঙ্গল নিজের ফর্মে বা থাকে, যেটা লাস্ট ম্যাচে ছিল না, যদি নিজের ফর্মে থাকে, গেমের পেসটা যেভাবে কন্ট্রোল করছে, East Bengal might not be the best team to win all the matches, but most of the matches. But East Bengal at this current scenario is one of the most difficult teams to beat. So, which is a very good progress in the direction of our project, where we want to be one of the leading teams next year. আমি স্পেসিফিক কোনো প্লেয়ারকে নিয়ে আলাদাভাবে বলবো না, ইট ওয়াজ এ ইউনিট পারফরমেন্স। ওকে, থ্যাংক ইউ অর্জুন দা। আমি কয়েকটা কমেন্ট নিই। মেঘাদ্রি বলছে সিভেরিওকে বদলে ফালকে আসছে, তার সাথে আরেকটা নাম্বার 9 আনা জরুরি কি? আর পরের মরশুম থেকে আইএসএল এ 5 বেশি খেলানো যাবে নাকি? এখানে আজকে কিন্তু আমরা আমাদের ট্রান্সফার রিলেটেড শো নয়, কিন্তু আমার কাছে কিছু আপডেট আছে, আমি সেগুলো দেবো। মেঘাদ্রির এই কথাটা প্রথম যেটা বলার, যে অর্জুন দা নাম্বার 9 কি জরুরি মানে আফটার ইনক্লুশন অফ ফালকে? দেখো, মানে হলে তো খুব ভালো হয়। One of the clinical finishers, যেখানে there are 2-3 things that he can do. One is in the final third, we need clinical players যারা একটা বা দুটো চান্সের মধ্যে একটা কনভার্ট করে দিতে পারবে, who has a 50% or more or less similar strike rate, right? এরকম একটা প্লেয়ার থাকলে। অর্জুন দা আপনার সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। অর্জুন দাকে আমি আরেকবার রিজয়েন করতে বলবো। আচ্ছা, ও অর্জুন দাকে আরেকবার রিজয়েন করতে বলি, আমি সাউন্ড শুনতে পাচ্ছি না অর্জুন দার, নেটওয়ার্কেই প্রবলেম হয়েছে মোস্ট প্রবাবলি।
অনেকে অনেক রকম কোয়েশ্চেন করছেন। আচ্ছা, ইস্ট বেঙ্গল টানা 8 ম্যাচ। হ্যাঁ, অর্জুন দা আবার এসছেন কামব্যাক করে। সরি আমার না নেটওয়ার্কটা একটু হ্যাঁ প্রবলেম করছিল। হ্যাঁ সো অবভিয়াসলি যদি আমরা একটা প্রপার নাম্বার 9 যে ফাইনাল থার্ডে কনভার্সন যার এক্সেলেন্ট, যে হুম, এলিমিনেট করতে পারে সেন্টার ব্যাকসদের এবং ফিনিশ করতে পারে, এরকম প্লেয়ার যদি পাই তাহলে হুম, নাথিং লাইক ইট। মানে বাট once again, with our current team and with the inclusion of Iago Falque de Silva, আমরা কিন্তু হুম, we would be in the contention। আমি কিন্তু এটুকু বলতে পারি আজকে ইস্ট বেঙ্গল যা খেলেছে, এবং হুম, আই ক্যান আমি আই ক্যান প্রেডিক্ট, মানে প্রেডিক্ট বলবো না, বাট আই ক্যান চ্যালেঞ্জ যে ইট ইজ নট হুম। গোয়িং টু বি অ্যান ইজি ম্যাচ ফর মোহনবাগান এসজি। বি রেডি, মানে ইট ইজ নট গোয়িং টু বি ইজি গেম। একদম রেলেভেন্ট একটা কোয়েশ্চেন চলে এসেছে অর্জুন দা, যে আমরা কি মোহনবাগানের সঙ্গে ডিফেন্সিভ লো ব্লক খেলবো, যেহেতু আমাদের ড্র করলেই চলে যেতে পারবো আমরা নেক্সট রাউন্ডে? সেম কি সেম স্ট্র্যাটেজিতে খেলা সেম উচিত? সেম সেম একদম ডিফেন্সিভ লো ব্লক। আয় আমার কাছে আয়, 8 জন মিলে অ্যাটাক কর। হুম, In those transitions or in set pieces, we will get a goal, and then we will make sure that you have a very hard time scoring against us. With our goalkeeper, who is হুম, probably one of the best goalkeepers at this moment uh, হুম, in India. I mean, he might not be in the Indian team, right? হুম, With our two হুম, center backs, হুম, with our wing backs, side backs, হুম। এবং our midfield block, ঠিক আছে, একদম সেম। লেট আদার্স হ্যাভ দ্য বল, উই উইল হ্যাভ দ্য পয়েন্টস। একদম। সবাই নিশ্চয়ই এই কথাটার সঙ্গে একমত অর্জুনদার, এবং দুর্দান্ত একটা কথা বললেন অর্জুনদা। আচ্ছা, বোরহার ব্যাপারে অনেকে জিজ্ঞেস করছেন, বোরহার ইনজুরির আপডেট। আমি ক্লাব থেকে কোনো আপডেট এখনো পাইনি, মানে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট থেকে কোনো আপডেট পাইনি। আমি পেলে নিশ্চয়ই জানাবো। বোরার কি খুব সিরিয়াস লেগেছে বলে মনে হচ্ছে অর্জুনদা আপনার? আমি খুব সার্টেন নই, হুম, খুব একটা সার্টেন নই। উই উইল হ্যাভ টু চেক অ্যান্ড কাম ব্যাক অন দিস, এটুকুই বলবো। হুম, হুম, একদম। আচ্ছা, আম, আহ, আচ্ছা, আমাকে একজন বলছেন লাইটটা পেছনে অফ করার জন্য। ঠিক আছে, তাহলে বোধহয় আলোটা ডিস্টার্ব করছে। ওকে, থ্যাংক ইউ। আজকের খেলাকে প্রায় নিখুঁত মানা যাচ্ছে না, দিব্যেন্দু মন্ডল বলছেন, দিব্যেন্দু ঘোষাল বলছেন। এটার ব্যাপারে কোনো রেসপন্স করবেন অর্জুন দা? না না, মানে দেখুন, প্রত্যেকের মতামতই কিন্তু শিরোধার্য, ঠিক আছে, এবং হুম, প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা মনে করতেই পারেন যে প্রায় নিখুঁত। আমাদের ইস্টবেঙ্গলের কাছ থেকে এক্সপেকটেশন যে আমরা একটা নেক্সট লেভেলের লিগের টিমকে গ্রাইন্ড করে দিয়ে বেরিয়ে যাব, হুম, ঠিক আছে। সো সেটা বলতেই পারেন, মানে আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। এবং আমরা অবশ্যই বলবো যে হ্যাঁ, স্কোপস অফ ইমপ্রুভমেন্ট তো আছেই, কিন্তু আমি এটা বলবো যে কোচের যে সার্টেন প্ল্যান, সেটা কিন্তু হুম, পিচে এক্সিকিউশন হচ্ছে, ঠিক হুম, আছে। কোচের যে হুম, প্রাইমারি প্রায়োরিটি প্ল্যান যেটা, সেটা কিন্তু পিচে হুম, এক্সিকিউশন হচ্ছে, এটুকুই আমি বলবো। হুম, হুম, একদম। আহ, আচ্ছা, অফসাইডটা কি ছিল, অফসাইডটা কি ছিল বলেছেন। আহ, সেটার ব্যাপারে আপনার কিছু মতামত অর্জুন দা? ওয়ান্স এগেইন, মানে এই কলগুলো না, মানে আমরা রেফারিং নিয়ে খুব মারাত্মক কিছু না হলে আলোচনা করি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এগুলো, মানে যেগুলো আমাদের টিমের হাতে, তাদের কনটেক্সটে মানে এই জিনিসগুলো নিয়ে কমেন্ট করা খুব ডিফিকাল্ট, কারণ আমাদের কাছে যেটুকু ফুটেজ আছে তার বেসিসেই আমরা কমেন্ট করতে পারবো। হুম, যে লাইন্সম্যান ছিল সে কি দেখেছে কি না দেখেছে, মানে ডিফিকাল্ট টু সে, কারণ ক্যামেরা বা যেখান থেকে যেটুকু দেখা যায় সেটুকুই তো আমরা বলতে পারবো। সো
ওকে, আচ্ছা, ওয়েভ বলছেন ওদের হাওয়াস থাকবে, তাই ডিফেন্সিভ লো ব্লক কি কাজে দেবে? হাওয়াসও তো ওই দেখুন স্টাইলে খেলতে চাইবে। না কোচ আসুক, একটা টিমের মানে 48 ঘন্টার মধ্যে বা হোয়াট এভার দ্য টাইম he gets, he will not be able to change a lot of things, right? They were playing a possessional football with সেটা খেলছিল। এটা জাস্ট এমন নয় যে চাবি ঘোরালাম আর খেলনাটা অন্যভাবে খেলতে শুরু করলো, কারেক্ট? সো I don't think it is going to be very easy for Habas at the first take. He is a master tactician, এটাও আমরা জানি, বাট উনি টিভিতে বসে খেলাগুলো দেখেছেন, উনি প্র্যাকটিস সেশনে ওনার যে প্লেয়ার আছে তাদের দেখেননি। ওনাকে মাঠে থেকে সেই প্লেয়ারগুলোকে দেখতে হবে, তাদের স্ট্রেংথ উইকনেস বুঝতে হবে, তার মতন করে বুঝতে হবে, তার মতন করে ডেটা কনজিউম করতে হবে এবং কোয়ালিটেটিভ ফিডব্যাক নিতে হবে। সো হাবাস থাকলেই যে একটা টিম মারাত্মকভাবে ট্যাকটিক্যালি চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ পুরো ফিলসফিটা ওরা টার্ন অ্যারাউন্ড করছে। দে ওয়ার প্লেইং পজিশনাল ফুটবল অ্যান্ড হাবাস ইজ ওয়ান্স এগেইন এ ভেরি সলিড অন ব্যাক কোচ, রাইট? সো আর ডিফেন্সিভ খেলাতে চাইলেই যে ডিফেন্সিভ খেলাতে পারবো, আমরা এই জিনিসটা 5 মাস ধরে ইনভেস্ট করেছি, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে ডিফেন্সিভ খেলাতে চাইলে, আর ওদের মিডফিল্ডে ডিফেন্ডার মানে ডিফেন্সিভ মিডফিল্ডার কে আছে? দীপক টাংরি ইজ প্লেইং ইন, হ্যাঁ গ্লেন মার্টিনস আছে। সো মানে ইট ইজ নট গোয়িং টু বি একটা কোচের ইনস্ট্রাকশন নিয়ে একটা ম্যাচে নামা, যেখানে আমরা কিন্তু এখানে প্রিপেয়ার্ড টিম অ্যাজ ফার অ্যাজ দ্য ট্যাকটিক ইজ কনসার্নড, কারেক্ট? এভরিথিং নিডস টাইম। উই উইল স্টার্ট, আমি বলছি না আমরা ম্যাচটা জিতে যাব বা আমরা ম্যাচটা থেকে আমাদের যা দরকার সেটা করে বেরিয়ে আসতে পারবো। এনিথিং ক্যান হ্যাপেন ইন এ ফুটবল গেম বিকজ দে অলসো হ্যাভ ভেরি গুড প্লেয়ার্স। কিন্তু এটুকুই বলবো যে ইট ইজ নট গোয়িং টু বি ইজি ফর দেম, ইট ইজ নট গোয়িং টু বি ভেরি ইজি ফর আস, but we might have after a long time we might have a slight advantage before starting again. একদম। আচ্ছা, বোরাস ইনজুরি ইজ নট সিরিয়াস, এটা দেবব্রত বাবু জানিয়েছেন, এটা কার্লোস নাকি বলেছেন। একজন সৌভিক হাজরা বলছেন সৌভিক আর অজয় দুজনকেই সিডিএম খেলাচ্ছিল, তখন কি সাউলকে সিএম খেলানো যেত না? দেখুন, খেলানো একটা জিনিস আর ওর স্কিল সেটের সঙ্গে সেটা ম্যাচ করা একটা জিনিস। সাউল ক্রেসপো ইজ ডেফিনেটলি এ ওয়ান্ডারফুল প্লেয়ার ইন আওয়ার ওন হাফ, রাইট? হি ইজ এ পারসন হু ইজ নট মানে সুইফট উইথ দ্য বল, রাইট? ও হি টেক্স টাইম, হি ইজ এ পারফেক্ট সিডিএম কাম সিএম, রাইট? সো খেলালে খেলাতেই পারি, সেটা খেলানো যেতেই পারে, কিন্তু ওর স্কিল সেটটা ওই রোলটার সঙ্গে ম্যাচ করছে কিনা তার উপর ডিপেন্ড করবে ডেলিভার হচ্ছে কিনা, ঠিক আছে? সো একেবারে একেবারে। আচ্ছা, আর কোনো সেরকম প্রশ্ন দেখতে পাচ্ছি না অর্জুন। ম্যাচ নিয়ে আর কিছু বলার আপনার আছে? এবং ইস্ট বেঙ্গলের ডার্বি নিয়ে তো আমরা আলাদা করে শো করবোই, এখন ডার্বি নিয়ে অতটা ডিটেলে ঢুকবো না। আজকের ম্যাচ নিয়ে যদি আপনার কিছু বলার থাকে সেটা আপনি যদি কিছু বলে নেন, তারপরে আমি কয়েকটা আপডেট একটু দর্শকদের দিতে চাই। এটাই বলবো যে ইট ওয়াজ এ ভেরি গুড ইউনিট পারফরমেন্স, মানে দ্য হোল ইউনিট অফ 6-7 প্লেয়ার্স হু আর প্লেইং ইন আওয়ার ওন হাফ, রাইট, প্লেড অ্যান ইম্পেকেবল গেম। কাউকে দোষ বা কারোর ভুল ত্রুটি এগুলো আমরা ধরতে পারি, ইমপ্রুভ করার জায়গা নিয়ে কথা বলতে পারি, বাট বেয়ার মিনিমাম বেসিক তাদের কাছ থেকে যেটা এক্সপেক্টেড দে ডেলিভার্ড। এবং up to a very long time it never seemed that the opposition is getting openings, right? এটা কিন্তু একটা বড় জিনিস, ঠিক আছে? একটা সিস্টেমের মধ্যে দিয়ে টিমটাকে খেলানো হচ্ছে। আই থিঙ্ক হ্যাটস অফ টু দ্য টিম and the person who is managing the team, the head coach and overall coaching staff. এমনটা অনেক সময়ই হয় যে খেলাটা দেখতে খুব একেবারে বিরাট রিদমিক, বিরাট অ্যাটাকিং, আমরা যেরকম দেখতে ভালোবাসি সেরকম হবে না, বাট উই উইল গেট রেজাল্টস। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে ইস্ট বেঙ্গল কোচ হতে গেলে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট।
একদম। আচ্ছা, এখানে অভিষেক সরকার বলছেন আগের ডার্বিতে যেটা হারলাম সেটা প্রথমে আমরা লো ব্লক খেলছিলাম, পরে থাপা রেড কার্ড দেখাতে হঠাৎ লো ব্লক খেলা বন্ধ করে দিলাম, ডার্বিটা হারলাম। এটা না, এটাকে এটা সেইভাবে আমি কি এত এটা আমি সহজে ব্যাখ্যা করা এটা যায়? আমি এটা কোচের একটা মন্তব্যই আমি বলছি। এটা হুম, উনি ঠিকই বলেছেন, কিন্তু হুম, রেড কার্ড হওয়ার পর যেটা হলো সেটা হচ্ছে হুম, ওরা লো ব্লক খেলতে শুরু করলো, ওরা ম্যাচটা হারতে চায় না। অবভিয়াসলি আপনি হুম, 10 জন হয়ে গেলে আপনি ডিফেন্ড করবেন, এটাই হুম, সাধারণ বুদ্ধি বলে। সেই হুম, সময় যেহেতু ইস্ট বেঙ্গল স্পেস পেল, ইস্ট হুম, বেঙ্গল was going into their মানে we were in the attacking third much more, which got হুম, them space। যে স্পেসটাকে আমরা রিকভার, মানে আমাদের ডিফেন্সিভ ট্রানজিশন ওই মোমেন্টটাতে, হুম, যে মোমেন্টটাতে পেট্রাটোস বলটা নিজের বক্স এবং সেন্টার সার্কেলের মাঝখানে পেয়ে টেনে নিয়ে এসে কোনাকুনি শটটা মারে বক্সের বাইরে থেকে, আমাদের হুম, ডিফেন্সিভ ট্রানজিশন ওয়াজ ভেরি পুয়ার। নান অফ হুম, আওয়ার ডিফেন্ডার্স হুম, ওয়ার ইন এ পজিশন টু হুম, ট্যাকল হিম অর টু স্টপ হিম, ইভেন ফাউলও করা যেত কিন্তু। সো সেই জিনিসটাই আমাদের ভুল হয়েছে। দ্যাট ওয়াজ এ মোমেন্ট অফ ব্রিলিয়েন্স ফ্রম পেট্রাটোস অ্যান্ড এ মোমেন্ট অফ ল্যাকলাস্টার পারফরমেন্স ফ্রম আওয়ার টিম। দ্যাটস ওয়াই উই কনসিডার্ড দ্য গোল। সো এটা উনি একদম, ঠিকই বলেছেন যে আমরা কিন্তু যতক্ষণ 11 ভার্সেস 11 খেলা হচ্ছিল, উই হ্যাড অ্যান আপার এজ, এবং পরের ম্যাচটাও সেটাই, সেই ধরনেরই কিছু আমি একটা এক্সপেক্ট করছি। আই মাইট বি রং, বাট ইট ইজ নট গোয়িং হুম, টু বি ইজি ফর দেম, রাইট? একদম, একদম। এইখান থেকে আমি প্রায় 524 জন মানুষ দেখছেন, একটু লাইক করে দেবেন, সবার কাছে নোটিফিকেশনটা যাবে পরবর্তীকালেও যারা শোটা পরে দেখতে চান। আমি যেটা আজকের ম্যাচ নিয়ে অর্জুনদা যা বলার বলে দিলেন, আমরা খুব লম্বা শো করবো না আজকে। ছোট্ট করে আমি কিছু ট্রান্সফার আপডেট যেগুলো আমাদের কাছে আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, আমরা শুরুতে বলেছিলাম যে জর্ডান এলসেকে আপনারা এক্সপেক্ট করবেন না আইএসএল এর জন্য। জর্ডনের সঙ্গে কিন্তু আম আমাদের পরিচিত একজনের কথা হয়েছে, এবং সেই কথার পরিপ্রেক্ষিতে যেটা আপডেট, জর্ডান কিন্তু সামনের বছর আইএসএল এ আ নিজেকে খেলবে বলে রেডি করছে, বা সামনের বছর আইএসএল এর ওই সময়কালীন সময়ে সে আ ম্যাচ ফিট হয়ে মাঠে নামবে বলে ডিসিশন নিচ্ছে, এবং তাকে সেইভাবে মেডিকেল টিম আ তাকে সেইভাবে রেডি করছে। জর্ডানের যে লিগামেন্টটা আ তে রাপচার হয়েছে, সেই লিগামেন্টটা নতুন করে তৈরি করা হয়েছে একটা আর্টিফিশিয়াল টিস্যু দিয়ে। সেই জায়গায় কিন্তু আ ওকে কোনোভাবে আ উম আ তাড়াহুড়ো করতে বারণ করা হয়েছে। ও কিন্তু ফিট, মানে খে এখন মাঠে নামতে পারে, কিন্তু ও যদি এখন থেকে খেলা স্টার্ট করে দেয়, প্রপার রিহ্যাব না করে, তাহলে এই ইনজুরিটা আবার ২ বছরের মধ্যে আ রেকার করতে পারে। আবার ওই জায়গায় টিস্যু রাপচার হতে পারে, এবং সেই উম কারণে কিন্তু জর্ডান, যেহেতু ও প্লেইং ক্যারিয়ারটা আরেকটু চাইছে, সেই কারণে ওকে আরো সময় জর্ডান নেবে, এবং এটাই আপডেট। আপনারা ধরে রাখুন জর্ডানকে এই সিজনে কোনোভাবে ইস্টবেঙ্গল, অনেকেই ভাবছিলেন, আমিও ভাবছিলাম যে জর্ডান, একটা কয়েকদিন আগে একটা ভাইরালও হয়েছিল যে জর্ডান ফেব্রুয়ারিতে আসছে। তো তারপরে হয়তো জর্ডান সেই টিমের সঙ্গে যোগ দেবেন, এবং তাকে রেজিস্টার করিয়ে নেওয়া হবে। তো সেই জায়গাতে আমাদের কাছে যা আপডেট, সেটা কিন্তু সম্ভাবনা খুব কম। আ এটা ছিল আমার ১ম আপনাদের সঙ্গে শেয়ার করা একটা বিষয়। ২য় যে বিষয় সেটা হচ্ছে যে ফালকের তো ইনক্লুশন হয়ে গেছে, আপনারা জানেন। অ্যানাউন্সমেন্টটা কেন করছে না ইস্ট বেঙ্গল আমি জানি না। সেটা নিশ্চয়ই করবে খুব তাড়াতাড়ি। আ এরপরে যে বিষয়টা, ইন্ডিয়ান প্লেয়ার্সদের নিয়ে সবচেয়ে বেশি আ যে প্লেয়ারকে টার্গেট করে ইস্ট বেঙ্গল ডিল ডানের দিকে যেতে চাইছে, বা যা যেতে চলেছে, সেটা নিখিল পূজারি, আপনারা সকলে জেনে গেছেন। আম হায়দ্রাবাদ কিন্তু কোনো প্লেয়ারকে আ একটি, মানে কোনো ট্রান্সফার ফি বলুন, লোন ফি বলুন, আ টাকা না নিয়ে কোনো প্লেয়ারকে ছাড়তে চাইছে না এবং চাইবে না। নিখিলকে আ ইস্টবেঙ্গল নিতে গেলে নিখিলের সঙ্গে এমনভাবে চুক্তি হচ্ছে যেখানে আ হায়দ্রাবাদের যে ওর পেন্ডিং টাকা সেগুলোও ইস্টবেঙ্গল পে করে দেবে। এরকম কিছু কথাবার্তাও সেই চুক্তির মধ্যে হয়েছে। তার সাথে উম এই টোটাল যে মাসের এই সিজনের বাকি আছে সেই মাস, এবং তার সঙ্গে কিছু ট্রান্সফার ফি সমস্ত নিয়ে কিন্তু একটা হোলসাম ডিল হচ্ছে। সেই ব্যাপারে কথা চলছে।
নিখিলের সাথে সাথে যে প্লেয়ারটির ব্যাপারে এখনো ইস্ট বেঙ্গল চেষ্টা চালাচ্ছে তার নাম চিংলেনসানা সিং। চিংলেনসানা সিং এর আপনারা ভাবতেই পারেন যে হিতেশের ব্যাপারটা বেশি এগিয়ে ছিল, সেখানে সানার কেন আসছে। ইস্ট বেঙ্গল সম্ভবত হিতেশের ব্যাপারটা যদি পুরো যা বাজেট আছে, টোটাল যা বাজেট আছে সেই বাজেটের মধ্যে আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যে একজন পুরোপুরিভাবে আমাদের মাধ্যমেই আমরা শেয়ার করেছিলাম যে ইস্ট বেঙ্গল ইয়াগো ফালকেকে কিন্তু নেওয়ার সময় আরেকটা ফরেনারের কথাও ইস্ট বেঙ্গল ভাবছিল। সম্ভবত সেই ফরেনারের দিকে ইস্ট বেঙ্গল যাবে না। ইস্ট বেঙ্গলের এখন প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। প্রথমে চেয়েছিল সুহেরকে দিয়ে সোয়াপ ডিল করতে। তো ওরা সুহেরের মানে হায়দ্রাবাদ কিন্তু সুহেরের প্রতি ইন্টারেস্ট হারায়। পরবর্তীকালে সুহেরকে অন্য জায়গায় লোন আউট করার কথা হয়েছে এবং সেইটার খবরও বেরিয়ে আসে অনেক জায়গায়, কিন্তু এখনো সুহের কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে রয়েছে, আপনারা জানেন, প্র্যাকটিস করছে এখনো। কিন্তু কি হয়েছে অ্যাকচুয়াল জিনিসটা, অপ্ট আউট করে গেছে ইস্ট বেঙ্গল লোন থেকে, না লোনটা হয়েছে এখনো যায়নি, এটা কিন্তু পরিষ্কার নয়। এটা আমি এখনো কোথাও আপডেট পাইনি, পেলে আপনাদের জানাবো। তো সুহেরের ব্যাপারটাকে, সুহেরকে আলাদাভাবে লোন আউট করা, সেখান থেকে কিছু টাকা বাঁচানো, তারপরে মোবাসিরকে লোন আউট করে কিছু টাকা বাঁচানো, এই জায়গাগুলোকে সব সাম আপ করে যে টোটাল বাজেটটা হচ্ছে, সেই বাজেটে গিয়ে শেষে যদি যেহেতু হিতেশকে ফ্রি ছাড়বে না, যদি টাকা মানে থাকে তাহলে হিতেশের জন্য এই সময় উইন্টারে যাবে, না হলে কিন্তু প্রি কন্ট্রাক্ট করে রাখলেও হিতেশকে সামারের আগে পাওয়া নাও যেতে পারে। এবার বিষয়টা হচ্ছে যে তাহলে কার পিছনে যাচ্ছে ইস্ট বেঙ্গল? হায়দ্রাবাদের এই দুটো প্লেয়ারকেই সবার আগে চাইছে। যদি বেশি টাকা খরচা করে এই দুজন প্লেয়ারকে, এবং চিংলেনসানা সিংয়েরও কিন্তু প্রচুর টাকা ট্রান্সফার ফি এবং স্যালারি সব নিয়ে সমস্ত কিছু, সেখানেও পেন্ডিং টাকার একটা ইস্যু আছে, এজেন্ট ফিজ আছে, সমস্ত কিছু কথাবার্তা বলার পরে যদি সম্ভব হয় তাহলে অন্য কোনো প্লেয়ারের ডিলে যাবে ইস্ট বেঙ্গল। কিন্তু এইটা কিন্তু আপাতত উইন্টারের টার্গেট। প্রথম তো একটাই প্রথম টার্গেট, নেক্সট হচ্ছে নিখিল পূজারির সাথে সাথে চিংলেনসানা সিং এর দিকেও ইস্ট বেঙ্গলের নজর আছে। এবার যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে একজন সিডিএম এর উপর ইস্ট বেঙ্গলের নজর আছে। সেই সিডিএম কে কিন্তু সামনের সামারে টার্গেট করা হবে। সেই সিডিএম এর নাম, ডিটেলস আমরা এখন রিভিল করছি না। আমরা ঠিক সময় মতো ওই জিনিসটা এগোলে তার ব্যাপারে আমরা ইনফরমেশন সামনে আনবো। সেই সিডিএম ইস্ট বেঙ্গলে এলে, এবং ইস্ট বেঙ্গল চাইছে যদি সানাকে নিয়ে নেওয়া যায়, তাহলে ইস্ট বেঙ্গল যে টিম, যে শেপ হবে, যে কোরটা হবে, সেটা কিন্তু অনেকটাই ইস্ট বেঙ্গল যেটা চাইছে অনেকদিন ধরে সেই শেপে নিয়ে আসতে পারবে। এবং ইস্ট বেঙ্গল সামনের সামারে একটা লেফট ব্যাকের উপর টার্গেট করছে, লেফট ব্যাক অ্যান্ড সিডিএম, এবং একটা ইন্ডিয়ান স্ট্রাইকার, ভালো ইন্ডিয়ান স্ট্রাইকার। এই তিনটে হচ্ছে সামারের টার্গেট থাকবে ইস্ট বেঙ্গলের জন্য। উইন্টারের জন্য ইস্ট বেঙ্গল চাইছে নিখিলের সাথে যদি সানাকে তুলে নেওয়া যায়, তাহলে কিন্তু পুরো কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। ডিফেন্সিভ জায়গাটাতে ইস্ট বেঙ্গলের আর চিন্তা থাকবে না, ডিফেন্স পজিশন নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তো সেই ব্যাপারটা কতটা কার্যকরী করতে পারবে, টাকা এখনো পর্যন্ত যা বাজেট আমি শুনেছি, যেরকম ভাবে প্ল্যানিং হচ্ছে, তাতে টাকা কিন্তু আছে। তো সেই জায়গা থেকে যদি এই ডিলটা হয়ে যায়, তাহলে কিন্তু কোনো আশ্চর্যের কিছু না। হিজাজি ভালো খেলছে, খুবই ভালো খেলছে। জর্ডান এলসেকে নিয়ে কিন্তু প্ল্যানিং ইস্ট বেঙ্গলের। জর্ডান এলসেকে মানে দেখে হিজাজিও কিন্তু আন্ডার র্যাডার। মানে হিজাজিকে এমন নয় যে হিজাজিকে অলরেডি ভেবে নিলাম আমি 3 বছরে সাইন করে নেব। ইস্ট বেঙ্গল যদি ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করবে, ফেব্রুয়ারিতে যদি এই ফরেনার 5 জন ফরেনার না 6 জন ফরেনার এই বিষয়টা ফাইনালাইজ হয়ে যাওয়ার পরে ইস্ট বেঙ্গল কিন্তু আরেকটা ফরেন ডিফেন্ডারের পেছনে যেতে পারে। সেই ব্যাপারে
ইনফরমেশন যখন সামনে আসবে আমরা ডিটেল দেওয়ার চেষ্টা করব। এখন ওভারঅল যেটা বলার, সামনের সামারকে টার্গেট করেই কিন্তু পুরো উইন্টারের ট্রান্সফারের প্ল্যানিং হচ্ছে। এই হচ্ছে ওভারঅল সিচুয়েশন। প্রায় 715 জন মানুষ দেখছেন, ভালো লাগলে একটু লাইক করে দেবেন। এটা খুব না, ভালো লাগছে যে একটা সুরেশ ওয়াংজাম নয়, যে একজন জিজ্ঞেস করছেন সিডিএম না। একটা মানে খুব মেথডিক্যাল ওয়েতে কুদরাত এবং ওভারঅল পুরো টিমটাই যেটুকু আমরা বুঝতে পারছি যে এই উইন্ডোতেই সব করব, মানে যতটা পারা যায় অবশ্যই করার চেষ্টা হচ্ছে, কিন্তু একটা প্ল্যান নিয়ে এগোনো হচ্ছে। একেবারে। আমার এটা কিন্তু হ্যাঁ, এবং প্ল্যান চেঞ্জ হয়েছে মাঝখানে। হ্যাঁ, সো এটাই ভালো লাগছে, মানে আমরা উই আর নট আউট অফ শেপ ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য গ্রাউন্ড। একটা প্ল্যান নিয়ে এগোনো হচ্ছে। উই অল শুড কিপ অন সাপোর্টিং দ্য ক্লাব অ্যান্ড দ্য ওয়ে ইট ইজ প্রোগ্রেসিং। আমরা অনেকটা পিছিয়ে গেছিলাম, আস্তে 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 খেলা এবং টিম বিল্ডিং প্রসেস দুটোতেই কিন্তু। এবং কার্লেস কিন্তু পরিকল্পনার কথা যেরকম বলে আসছিল, এটা কিন্তু তিনি করছেন ধীরে ধীরে। রাইট, মানে আমাদের 12th ম্যানের অবজেক্টিভই এটা যে আচ্ছা, আরেকটা জিনিস অর্জুনদা আপনাকে শেয়ার করে দিই। সেটা হচ্ছে যে কার্লেস কিন্তু সানাকে যে খুব বিশেষ করে চায় এরকম নয়। কার্লেস যে প্লেয়ারটিকে চেয়েছে বা যে প্লেয়ারটিকে কার্লেস নিতে চেয়েছে, সেই প্লেয়ারটিকে পাওয়া যাবে না, সেই টিম তাকে নট ফর সেল ট্যাগ লাগিয়ে দিয়েছে। তো সেই কারণে সানাকে ট্রাই করা হচ্ছে। এটা জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখেন। হ্যাঁ অর্জুনদা, যেটা বলছিলেন 12th ম্যানের ব্যাপারে। হ্যাঁ, আমাদের মানে যেখানে আমরা আমাদের অনেস্ট ফিডব্যাক আমরা দেওয়ার চেষ্টা করি, যেখানে আমরা মনে করি যে ঠিক হচ্ছে না সেই ফিডব্যাকটাও দিই, যেখানে মনে করি যে না ইট ইজ লুকিং গুড সেখানেও এই ফিডব্যাকটা দিই। সো কোনো জিনিস নাথিং ক্যান বি চেঞ্জড ইন এ ডে, ইট টেক্স টাইম অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য সিচুয়েশন মাস্ট সাপোর্ট ইট। মনে হচ্ছে দিস এনভায়রনমেন্ট অ্যান্ড সিচুয়েশন ইজ সাপোর্টিং that East Bengal will be within the top teams of India within next couple of years. সেটা সেই দিকেই ইন্ডিকেশন যাচ্ছে। দিস ইজ লুকিং ভেরি গুড। হ্যাঁ, এখন এই উইন্টারে আমরা যদি মেজর সাইনিংস ইন্ডিয়ান প্লেয়ার্স আর না করাতে পারি, আই উড নট বি আনহ্যাপি। আমি খুব দুঃখিত হব না যদি কোনো ফরেনার্স এই উইন্ডোতে না আসে, কিন্তু একটা বা দুটো মেজর সাইনিং যদি আমরা ইন্ডিয়ান প্লেয়ার্স এর না করাতে পারি, তাহলে আমি বলবো আমাদের কিছুটা ল্যাগিং রয়েছে, অ্যাটলিস্ট একটা। অ্যাটলিস্ট একটা মেজর সাইনিং, মানে ইটস নট লাইক যে আমি আই লিগ থেকে কাউকে নিলাম এন্ড অল অফ দ্যাট। ওয়ান অফ দ্য মেজর সাইনিংস হু ইজ এ স্টার্টার, ভবিষ্যতের ইস্ট বেঙ্গলের স্টার্টার, যে নেক্সট 3-4 বছর ইস্ট বেঙ্গলকে, যে 3-4 বছর যে ইনভেস্টমেন্টটা নেক্সট 3-4 বছর ইস্ট বেঙ্গলকে রিটার্ন দেবে, যেই পজিশনটা নিয়ে সে স্টার্ট করবে এবং সে এরকম জায়গায় থাকবে যে সে যদি ইনজিওর্ড না হয়, সেই পজিশন নিয়ে আমাদের মেজর কিছু ভাবার নেই। কারেক্ট। সো এই ধরনের ইনভেস্টমেন্ট গুলো এই মুহূর্তে আমাদের টিমে কিন্তু যদি আমরা পয়েন্ট মানে ইন্ডিয়ান প্লেয়ার্সদের কথা চিন্তা করি, লালচুংনুঙ্গা বাদে এই মুহূর্তে আই এম অ্যাফ্রেইড, মানে হয়তো সৌভিক খুব ভালো খেলছে, বাট সৌভিক কতদিন? সৌভিক ইজ অলরেডি 33, কারেক্ট? Would we carry Shovik for next year? We may, আমরা নিতে পারি, but he must not be a starter, right? আমার যদি এরকম কন্ডিশন হয় যে সৌভিককে 90 মিনিট স্টার্ট করতে হচ্ছে ম্যাচ আফটার ম্যাচ, then there is a problem. Shovik should be a supporting in the supporting role, মানে বেঞ্চে থাকবে, our starter should take the lead, right? রাইট ব্যাকে রাকিব is coming up, ঠিক আছে, but is he a starter যে টিমটা চ্যাম্পিয়ন হবে? মেবি নট, রাইট? এইভাবে দেখতে হবে যে এই টিমটা যদি চ্যাম্পিয়নশিপ কন্টেস্ট করতে চায়, তাহলে কোন কোন প্লেয়ার গুলো কোন কোন পজিশনে থাকা দরকার। হ্যাঁ, এখন রাকিব এত ভালো খেলে দিল যে ও সেই জায়গাটা করলো, অবভিয়াসলি দ্যাট ইজ মানে এ গ্রেট ফাইন্ডিং ফর আস। লেফট ব্যাক পজিশনে ক্যান বান্দার প্লে দ্যাট রোল? আই থিঙ্ক বান্দার ক্যান বি এ ভেরি গুড বেঞ্চ প্লেয়ার, রাইট? বাট উই নিড এ স্টার্টার যে ওই পজিশনটায় খেলতে পারে। সিমিলারলি যে দুটো পজিশনে আমাদের স্টার্টারের জায়গাটা তৈরি রয়েছে, লেফট উইং রাইট উইং বলো, বা যেভাবে আমরা প্লেয়ার্স ডেভেলপ করছি লাইক পিভি বিষ্ণু অ্যান্ড অল, সো এই জায়গাগুলো কিন্তু রয়েছে।
বাট টিমটাকে যদি চ্যাম্পিয়ন হতে হয় সেখানে দাঁড়িয়ে কিন্তু ইউ হ্যাভ টু হ্যাভ প্লেয়ার্স যারা এক্সিকিউট করতে পারবে। হি কুড বি এ নিউ প্লেয়ার, হতে পারে, বাট চান্সেস আর যে একটা নিউ প্লেয়ার এসে এক্সিকিউট করবে সেটা 1 in 10, 10 জনকে ট্রাই করলে একজন সেরকম প্লেয়ার হয়, ইফ নট দ্য চান্সেস আর লোয়ার, রাইট? সো সেইভাবে টিমের প্ল্যানিং করতে হবে যে আমার চ্যাম্পিয়ন হতে গেলে এই পজিশনটায় কি ধরনের প্লেয়ার দরকার, বা আমাদের চ্যাম্পিয়নশিপ ফাইট করতে গেলে। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় ঠিক ডাইরেকশনে কাজ হচ্ছে, এবং তার উপর ফরেনার্স যারা ইম্প্যাক্ট ফরেনার্স তাদেরকে আনতে হবে অবভিয়াসলি। সো আমার মনে হয় দ্য প্রজেক্ট ইজ ইন দ্য রাইট ট্র্যাক। লেট আস সি যে হাউ মেনি স্টার্টার্স ক্যান বি সাইন। সো সেটাই দেখার, দেখে এবার লেটস সি। আর এর সঙ্গে কারা কারা পেছন থেকে সাপোর্ট দিতে পারবে। একটা টিম কিন্তু মাঠে যে 11 জন খেলছে বা 15 জন খেলছে তারাই টিম নয়, ড্রেসিং রুমে কারা রয়েছে যে যারা এদেরকে পুশ করছে কন্টিনিউয়াসলি, রাইট? সো ড্রেসিং রুমের লড়াইটাও যেন ফার্স্ট টিমে আসার জন্য যদি সলিড হয় তাহলেই কিন্তু বেস্ট পারফরমেন্স গুলো মাঠে দেখা যাবে। একদম এটাই। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন জর্ডান কি ইস্ট বেঙ্গলে ফিরতে পারে? ইস্ট বেঙ্গলে ফিরবে কিনা আমি জানি না, কারণ ও যদি মানে যেটা আমরা আপডেট পেয়েছি, যার সাথে কথা হয়েছে ডিটেল, এবং সেই জায়গা থেকে ওর যদি পুরো সামনের সিজনটা শুরু থেকে আনসার্টেন থাকে, তাহলে তো ইস্ট বেঙ্গল নিশ্চয়ই ওকে কন্টিনিউ করবে না, কারণ এই সিজনে ওর কন্ট্রাক্ট ছিল, সেটা কন্টিনিউ করছে, স্যালারি দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু চোট পেয়েছে প্লেয়ারটি। কিন্তু সামনের সিজনে নিশ্চয়ই ইস্ট বেঙ্গল, যেহেতু 1 বছরের কন্ট্রাক্ট, ইস্ট বেঙ্গল মনে হয় কন্টিনিউ করবে না। দেখা যাক সেটা কি হয়। এখনো পর্যন্ত আমাদের কাছে এটাই আপডেট, তাই আমরা দিলাম। আচ্ছা, অনেকে বলছেন, আচ্ছা একটা কোয়েশ্চেন রেখেছি, অর্জুন ইচ্ছা মতো প্লেয়ার পেলে কি কার্লেস তার স্ট্র্যাটেজি বদল করে লো ব্লক খেলা চেঞ্জ করবেন? এটা তো খুব স্বাভাবিক। এটা সরি, আমি এটা অন্য প্রশ্ন দিয়ে রেখেছিলাম, এই প্রশ্নটা আমি দিতে চাইছিলাম সার্কাস্টিক অ্যাক্টাসের, যে ও একটা প্রশ্ন করেছে যে লো ব্লকই খেলবো নাকি অন্য কোনো স্ট্র্যাটেজিতে খেলবো। এটা আমি আপনার একটা কি মনে কথা হয়? বলতে চাই, ডিফেন্সিভ লো ব্লকটা হ্যাঁ, ইজ এ ফেজ অফ দ্য গেম, ঠিক আছে, যেখানে আমরা যেই কাজটা ভালো করছি, এ বাদেও দেয়ার আর 2 other phases. One is how we play in the midfield and how we play in the attacking and the final third. কোচের যদি প্লেয়ার আসে, আমার কিন্তু মনে হয় না যে ডিফেন্সিভ লো ব্লকের ট্যাকটিকটা উনি ডিফেন্সিভ মানে আউট অফ পজিশন সিচুয়েশনে খুব একটা চেঞ্জ করবে। দ্যাট ইজ হিজ ওয়ে। কিন্তু হোয়াট উই উইল সি ইজ বেটার কনভার্সন, বেটার কন্ট্রোল ইন দ্য মিডফিল্ড, ঠিক আছে? তখন বেটার আপনার অ্যাটাকিং মনে হবে ট্রানজিশন, বেটার অ্যাটাকিং ট্রানজিশন, ফাস্টার ট্রানজিশন। তখন আমাদের কিন্তু মনে হবে যে হ্যাঁ, বল আমরা হয়তো 48, 47, 46, 42% পজিশন রেখেছি আমাদের থেকে অপোনেন্ট, বাট ম্যাচের রেজাল্ট সে হবে 3-0, 3-1। আমরা কিন্তু, ঠিক আছে, মানে আপনি যদি টিপিক্যাল যারা এই ধরনের ট্যাকটিকে খেলেন, যেমন সে ফর এক্সাম্পল মুরিনহো, মানে বিদেশের মানে ইন্টারন্যাশনাল ফুটবলে যারা এই স্টাইলটার মাস্টার, মুরিনহো বলুন বা টু এন এক্সটেন্ট মুরিনহোর এক্সাম্পলই দিচ্ছি, মানে যখনই তারা খেলতে নামেন একটা সলিড বেস নিয়ে তারা খেলতে নামেন, এবং ম্যাচের শেষে দেখা যায় যে দে হ্যাভ কাম আপ উইথ গ্লোরিয়াস রেজাল্টস। অপোনেন্ট টিম হয়তো খুব পজিশনাল ফুটবল খেলছে, হ্যাঁ, কিন্তু ওই মাঝ মাঠেই বল পাস করে যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারলো না। মানে দেয়ার আর নো শটস অন টার্গেট, ভেরি লেস শটস অন টার্গেট, ভেরি লেস শটস, সবই হচ্ছে মানে পুরো অঙ্ক এবং মাঠের সমস্তটাই আমাদের কবজায়। সো হয়তো উনি এটা চেঞ্জ করবেন না, কিন্তু কি এটার ওপর ইমপ্রুভমেন্ট হবে যে আমি মিডফিল্ডটা কেমন খেলছি, আমি অ্যাটাকটা কেমন খেলছি, আমি অ্যাটাকিং থার্ডে কেমন খেলছি, আমার ফাইনাল থার্ডে ফিনিশিং কেমন হচ্ছে। 4টের মধ্যে যদি 2টো কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, তখনই দেখা যাবে যে অপোনেন্ট টিম যতই পজিশন রাখুক, আমার বল দরকার নেই, আমার ডমিনেশন, ফিল্ড মাঠের ডমিনেশনটা দরকার। অনেকে মেইনলি তো 2টো ফিলসফি ফুটবলে কাজ করে। এক, যেটা ক্রুয়েফ যে ফিলসফির জনক, সেইটা বলে আমার কাছে যদি ম্যাচের বেশিরভাগ সময় বল থাকে আমাকে হারানো সম্ভব নয়, আমি ম্যাচ জিতবো বেশিরভাগ ম্যাচ। আরেকটা ফিলসফি যেটা বেকেনবাওয়ার এবং সাম আদার ইউরোপিয়ান স্টাইলস, সেটা হচ্ছে আমি যদি মাঠের জমিটা কন্ট্রোল রাখতে পারি,
আমাকে হারানো সম্ভব নয়, আমি ম্যাচ জিতে নিয়ে বেরিয়ে আসবো। লড়াইটাই দুটো জায়গায়, যেই কোচ হোক যেই টিমই খেলুক, লড়াইটাই দুটো জায়গায়, মাঠের জমির দখল নাকি বলের দখল। কুদরাত জমির দখল নিচ্ছে। অসাধারণ, দারুণ। মাঠটা, আমি মাঠটা নিয়ে বাড়ি ফিরবো নাকি আমি বলটা নিয়ে বাড়ি ফিরবো? বল নিয়ে বাড়ি ফেরো, তুমি কাটাও, তুমি সুন্দর পাসিং করো, তুমি এক্সট্রা অর্ডিনারি ফুটবল খেলো, দারুণ পাসিং, দারুণ সমস্ত করো, কিন্তু যে জমিটা ধরে রেখে দিয়েছে, গোলটা তো মাঠের মধ্যে হবে। সেই এটা এটা পিওরলি, যদিও কুদরাত বার্সেলোনার স্টাইল অফ ফুটবল, বার্সেলোনা থেকে আসা, বার্সেলোনার খেলা প্লেয়ার, লামাসিয়া থেকে ইয়ে হওয়া, কিন্তু কুদরাত কিন্তু সামহাও যে খেলাটা খেলাচ্ছেন, দ্যাট ইজ ভেরি অ্যান্টি বার্সেলোনা ফিলসফি, যে আমি মাঠের জমিটা নিজের হাতের বাইরে রাখবো না, মাঠটা আমার কন্ট্রোলে, বল তুমি নিয়ে সারাদিন ঘুরে বেড়াও, আমার কিছু আসে যায় না। সো উই শুড সাপোর্ট খেলাটা কিন্তু এখন অনেক সায়েন্টিফিক, অনেক মানে স্পেশাল একটা গেম এখানে কিন্তু, এবং সমস্ত বিদেশি কোচ, এবার এই হাবাসের মতন কোচ আসবেন যার বিরুদ্ধে কিন্তু কুদরাতের বাই দ্য ওয়ে রেজাল্ট খুব একটা ভালো নয়। সো সো অনেক লড়াই হবে সামনে, অনেক লড়াই আছে, আমাদের সেই লড়াইগুলো করতে হবে। বাট আই থিঙ্ক কুদরাত যে থিওরি বা যে জিনিসটা নিয়ে এগোচ্ছে, আই থিঙ্ক দেয়ার ইজ এ লট অফ প্রোগ্রেস। হ্যাঁ অর্জুন দা, আপনার সমস্ত বোঝানো কিন্তু আপনার মানে গুণমুগ্ধরা, মানে আমিও এরকম ভাবেই দেখি যে আপনি যেভাবে বলেন সেইভাবে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। তো একজন কমেন্ট করেছেন যে আজকের খেলাতে আমি অর্জুন দা অ্যানালিসিস অনুযায়ী ভিজুয়ালাইজ করার চেষ্টা করছিলাম। তো একদমই। তো এই জিনিসটার পরে আচ্ছা, একটা জিনিস দিয়ে আমি শেষ করব, মানে আমি ট্রান্সফার আপডেট গুলো দিলাম, কিন্তু ট্রান্সফার রিলেটেড একজন মানুষের কথা বলবো, একটা আপডেট দেবো। সেই আপডেটটা সঙ্গে 12th ম্যানের সরাসরি কোনো যোগ নেই, এবং এই বিষয়গুলোতে 12th ম্যান ঢুকতেও চায় না, কিন্তু এই আপডেটটা আমার কাছে মনে হয়েছে আপনাদের জেনে রাখা জরুরি। সেটা হচ্ছে যে একটা জিনিস আপনারা হয়তো বোঝেন যারা রেগুলার আমাদের ফলো করেন, আমরা কিন্তু কোনো পক্ষের হয়ে কথা বলি না, আমরা শুধু একটাই পক্ষের হয়ে কথা বলি, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের ভালো। আমরা যখন বিনোকে সাপোর্ট করা হয়নি ক্লাবের তরফ থেকে, তখন ক্লাবের একটা অংশের বিরাট ভাজনও হয়েছি, সে ডগলাসের ইন্টারভিউর সময় হয়েছি। আবার ক্লাব যখন ভালো চেষ্টা করছে অর্থ জোগাড় করে পাশে দাঁড়িয়ে টিমটাকে রিবিল্ড করার, ইমামির কে ফোর্স করে করে প্লিড করে হোক, ফোর্স করে হোক, ভালো কথা বলে হোক, যে কোনো ভাবে হোক, সে যাতে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে একটা যেরকম তারা ইনভেস্টমেন্ট করছে, তারা একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত তারা টাকাটা অন্তত স্পেন্ড করেন, এবং বাকি টাকার যেটা যোগান সেটা ক্লাব অন্য জায়গা থেকে অ্যারেঞ্জ করছে, সেটা একটা ভালো দিক। মানে আমরা কোনো দিক থেকেই আমরা কোনো পক্ষের এরকম করে একদম ব্লেটেন্টলি কোনো কিছু বলি না যে আমরা এর পক্ষ, আমাদের একটাই পক্ষ ইস্ট বেঙ্গলের ভালো, এবং সেই জন্যই আমরা কাজ করি, সেই সততার সঙ্গেই কাজ করি। আমি যে আপডেটটা বা যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে, ইস্ট বেঙ্গলের ট্রান্সফার রিলেটেড যিনি অফিসার আছেন, সিটিও, তার পারফরমেন্সে কিন্তু ক্লাব কর্তারা ভীষণভাবে হতাশ, এবং বলতে পারেন তারা একেবারেই খুশি নন তার কাজকর্ম, সমস্ত কিছু যেভাবে চলছে সেই সমস্ত বিষয় নিয়ে। কারণ এটা আমার কাছে একটা আপডেট এসছে, এবং সেটা ক্লাব কর্তারা সেই বিষয়ে কি করবেন, কিভাবে মুভমেন্ট হবে, বা তারা এটা নিয়ে ইমামির ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবেন কিনা, এটা আমার জানা নেই। কিন্তু এটা একটা আপডেট, ক্লাব কিন্তু ট্রান্সফার অফিসারের উপর খুশি নয়, ট্রান্সফার অফিসারের কাজকর্মের উপর খুশি নয়। যেহেতু ট্রান্সফার রিলেটেড এতগুলো আপডেট আপনাদের দিলাম, তাই এই আপডেটটা আমার মনে হলো যে আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দেওয়া জরুরি। আমি শুধু এইটুকু বললাম যে খুশি নয়, এই শব্দটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অর্জুন দা, এটা নিয়ে কিছু বলার আছে আপনার? না না না, আমি মানে আমার এই ব্যাপারে সত্যি ইনফরমেশন। আচ্ছা, কত শেষ করার আগে আমি জাস্ট হ্যাঁ, একটা খুব পুরনো ঘটনা যেটা আমার শোনা, মানে ডিফেন্সিভ আচ্ছা, ট্রানজিশন
কি হয়, এবং এটা এটা নিয়ে একটা ছোট্ট, সবাই যেহেতু আমার কথাগুলো শুনতে ভালোবাসেন, একটা ছোট্ট ঘটনা, আমার শোনা ঘটনা শেয়ার করব সবার সাথে, ঠিক আছে? তো তুমি আমায় একটু সুযোগ দিও। নিশ্চয়ই, আপনি বলুন, আমি আমি আপনার আপনার কথাই শুনবো, আমার হয়ে গেছে বলা। আচ্ছা, আমার এই ঘটনাটা শোনা আমার বাবার কাছে। তো ইস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লেজেন্ডস, কিন্তু নট সো সেলিব্রেটেড, সেই ভদ্রলোক, আমি নামটা শেষে বলবো একদম, পাঞ্জাবের একটি প্লেয়ার। একটু একটু কাকুর সম্পর্কে বলে নিন, দর্শকদের তো ইন্টারেস্ট জাগবে। মানে আমার খেলা বোঝা শুরু হাতে করি যে যার হাতে, সেটাই মানে হি ইজ মাই ড্যাড। হি ওয়াজ ওয়ান অফ দ্য good footballers of his time. He played Santosh Trophy from 3 different teams. উনি কলকাতা মাঠ খেলার সুযোগটা কম পেয়েছেন, কারণ উনি কলকাতায় ছিলেন না। বাট মানে আমার 82 তে জন্ম, মানে দিস ইজ কাইন্ড অফ দ্য ফ্যানাটিজম দ্যাট আই হ্যাভ ইন মাই ফ্যামিলি। আমি 82 এশিয়ান গেমস আমাকে উনি দেখতে নিয়ে গেছেন, এইটুকুই শর্টে যদি বলতে হয়। আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্রেস মাচ, বাট ইজ সো এনিহাউ তার মুখে শোনা। তো একটি ম্যাচে পাঞ্জাবের লেজেন্ড একজন ফুটবলার, ইনি রাইট ব্যাক খেলছিলেন, এই লেজেন্ড ইস্ট বেঙ্গল লেজেন্ড। তো সে অসাধারণ বডি ফেইন্ট করে ইস্ট বেঙ্গল লেজেন্ডকে সেন্টার সার্কেলের কাছে এমন একটি বডি ফেইন্ট করেন যে ট্যাকলটা মিস হয় এবং সে মাঠের বাইরে চলে যায়। এমতো অবস্থায় পাঞ্জাবি সেই লেজেন্ড বলটা নিয়ে গোলের দিকে এগোতে থাকে। ইস্ট বেঙ্গল লেজেন্ড যে সে লাফ দিয়ে উঠে দৌড়ে এসে তাকে পেছন দিয়ে একবার এখানে ট্যাকেল করার চেষ্টা করে, কিন্তু সে বিট করে চলে যায়, আবার এদিক দিয়ে এসে এখানে ট্যাকেল করে এবং পাঞ্জাবি লেজেন্ডটা বক্স মাঠের বাইরে চলে যায়। যারা এক্সেপশনালি গ্রেট প্লেয়ার হয়, দে আর অলওয়েজ গুড ইন পজিশন অ্যান্ড আউট অফ পজিশন, বাট পিপল হু আর এক্সেপশনালি গুড, they have an additional gear in, if they are defensive players, they have an additional gear in defensive transitions, if they are attacking players, in attacking transitions. আপনি CR7, মেসি, মারাদোনা, যত গ্রেট প্লেয়ার্স আছে, মানে যারা সাধারণ মানুষের লেভেলের ওপরে, তাদের একটা অ্যাডিশনাল গিয়ার থাকে ইন ট্রানজিশনস। সো এই প্লেয়ারটার সেটা ছিল। এই ইস্ট বেঙ্গল লেজেন্ডের নাম সুধীর কর্মকার এবং এই পাঞ্জাবের লেজেন্ডটার নাম হচ্ছে হরজিন্দর সিং। সো আমি এটাই বলতে চাইছি যে দ্য গেম, গুড প্লেয়ার্স প্লে গেমস ইন পজিশন আর আউট অফ পজিশন, গ্রেট প্লেয়ার প্লে দেয়ার গেমস ইন ট্রানজিশনস। সো আপনি যত CR7 এর গ্রেটেস্ট গোলস দেখবেন, মেসির গ্রেটেস্ট গোলস দেখবেন, আপনারা লক্ষ্য করবেন যে গ্রেট প্লেয়ার্সদের ভূমিকা হচ্ছে ট্রানজিশনে, মানে ওই সময় যখন ম্যাচটা আনসার্টেন, কেওস, সেই সময় তারা নিজের গেম বার করেন। এটা শুধু ফুটবল বলে নয়, আপনি যে কোনো টিম গেম যদি দেখেন বা ইভেন ইন্ডিভিজুয়াল স্পোর্ট যদি দেখেন, গ্রেট প্লেয়ার্স পারফর্ম ইন ট্রানজিশনস। আমাদের যাবতীয় আলোচনাটাকে এই জায়গায় আনতে চাই। ইয়াগো ফালকে ইজ প্রবাবলি, মানে হিজ পেডিগ্রি, হিজ সিভি সেজ যে হি ইজ গোয়িং টু বি এ প্লেয়ার who can provide something masterpiece or brilliance in those transitions probably, ঠিক আছে? So let us see. So আমরা যারা এখনকার সমর্থক ইস্ট বেঙ্গলে, তারা সুধীর কর্মকারকে নিয়ে অত আলোচনা করি না। যারা আমার বাবা জেনারেশন বা তারা আলোচনা করেন, তাদের কাছ থেকে শোনা আমার দেখার সৌভাগ্য হয়নি। বাট দিস ওয়াজ সো কল্ড, হি ওয়াজ 1970s এশিয়ান গেমস বেস্ট ডিফেন্ডার অফ এশিয়া। তো আমরা হয়তো এখন সেটা কল্পনার বাইরে আমাদের। আমার বাবা বা আমার যাদের কাছ থেকে তার কথা শুনি, তাদের সবারই একটাই বক্তব্য, পৃথিবীর যে কোনো ফুটবল টিমের ফার্স্ট 11-এ খেলার মতন প্লেয়ার সেই সময়। সো এনিহাউ এটুকুই বলবো যে গেমটা কিন্তু খেলা হয় ট্রানজিশনে, মানে গুড প্লেয়ার্স প্লে দেয়ার গেম ইন পজিশন অর আউট অফ পজিশন। গ্রেট প্লেয়ার্স, যারা গ্রেট হবে, তার মার্কটাই হচ্ছে যে সে ট্রানজিশনে কি করছে। সো এইভাবে খেলাটা দেখবেন যে কারা ট্রানজিশনে খেলছে, তার মধ্যে কিন্তু স্পার্ক আছে। যখন বলটা লুজ করছি বা যখন বলটা গেইন করছি,
সেই সময় সে কোথাও কোন জায়গাটায় দৌড়টা দিচ্ছে, এক্স্যাক্টলি কিরকম ভাবে পজিশন নিচ্ছে, কি মার্ক কোন করছে পাসটা সব। করছে। হ্যাঁ, আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাতে পারি যে গ্রেট প্লেয়ার্সরা কিন্তু ট্রানজিশনে ম্যাচ চেঞ্জ করেছে। একেবারে মানে একটা একেবারে আরেকটা ছোট্ট লাস্ট এক্সাম্পল দেবো। মারাদোনা যে পাসটা করেছিল যখন 2-2 হয়ে গেছে ওয়েস্ট জার্মানির বিরুদ্ধে, সেটা কিন্তু ট্রানজিশনের সময় মারাদোনার পাস, সেই জন্যই ও মারাদোনা, যেটা 3-2 হলো। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ অর্জুন দা। মানে গুণমুগ্ধের মতো আপনার অনেক গুণমুগ্ধের মধ্যে আমিও একজন। একদম পুরো মোহিত হয়ে আপনার কথা শুনছিলাম। প্রায় 718 জন মানুষ লাইভ দেখছেন। প্রতিদিন এত মানুষ আসছেন আমাদের সাথে সময় কাটানোর জন্য। আপনার এই অসাধারণ বিশ্লেষণ এবং কথা শোনার জন্য বটে অবশ্যই। তো সেই জায়গা থেকে আমরা আরো ডিটেল শো নিয়ে আসবো 19 তারিখের ম্যাচের আগে। তো আমাদের আমাদের পরিকল্পনা ছিল আমরা ভুবনেশ্বরে যাব, কিন্তু অনেকগুলো কাজের এমন ভাবে পড়ে যাওয়ার জন্য আমরা যেতে পারছি না এই মুহূর্তে 12 ম্যান থেকে কেউ। তো যারা যাচ্ছেন ইস্ট বেঙ্গল সমর্থকরা, তাদের সকলকে আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং তারা ওখান থেকে গিয়ে যদি 12 ম্যানের কোনো দর্শক বন্ধু আমাদের সাথে কোনো স্টোরি, কোনো ছবি, কোনো কিছু শেয়ার করতে চান, অবশ্যই আমাদের মেল আইডিতে করে দিতে পারেন। আমি মেল আইডিটা আপনারা যারা না জেনে থাকলে আমি একবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তারপরে আমরা কিন্তু সেটা নিশ্চয়ই আমাদের সবার 12th ম্যান চ্যানেলে চালাবো। তো এইটুকু বলে আজকের শো আমরা এখানেই শেষ করব। যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হননি, একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে আমাদের সমস্ত প্রোগ্রামের নোটিফিকেশনস আপনার কাছে সবার আগে চলে আসবে। এইটুকু বলে আজকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, ফুটবলের সাথে থাকুন, আর 12th ম্যান দেখতে থাকুন। আমরা আবার নেক্সট শো নিয়ে ফেরত আসছি। ধন্যবাদ, শুভরাত্রি।